আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরেই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, এটি সরকারই তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দল জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো কোনো দলের নেতারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করছিলেন, প্রশ্ন তুলছেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের উর্দি খুলে আসতে হবে। এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কি হতে যাচ্ছে, কোনো চমক আসতে যাচ্ছে কিনা। হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে, কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে কি হতে যাচ্ছে। তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক, তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে, এবং এই কথা আমি সবসময় বলে আসছি। এবং সবশেষ গত 2 দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে, মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত। প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না, এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না। আবারও জানিয়ে দিল। নিঃসন্দেহে এর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি। একই সঙ্গে বিএনপি সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুবই গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে 5 আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সারা দেশের মানুষ তো মুখিয়েছিলেন সেনাপ্রধানের বক্তব্যের জন্য, তাহলে এখন এই অবস্থায় এসে সেনাপ্রধান যদি গণতন্ত্রের স্বার্থে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য কোনো মন্তব্য করে থাকেন, কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে সমস্যা কোথায়? খুবই স্বাভাবিক। দেখুন, একটি কথা সবসময় বলি, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো স্বাভাবিক সরকার নয়। এখানে সেনাবাহিনীর অবশ্যই অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে দেশকে নৈরাজ্যময় একটা অবস্থা থেকে উত্তরণের জন্য। এ বিষয়ে আর বলছি, তার আগে একটু বলি যে জামাতের বৈঠকে কারা উপস্থিত ছিলেন। জামাতের নেতাদের মধ্যে ছিলেন জামাতের শীর্ষ নেতা আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণমাধ্যমের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হলো বৈঠক বিষয়ে, তখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল, কেবল সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা হয়েছে, এই তো। কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি জানতে চাইলে তিনি বলছেন সেনাপ্রধান বা সেনাবাহিনী কারোর সঙ্গে আমাদের ফরমালি কোনো বৈঠক হয়নি। আবারও সে কথা। এখন নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যতটুকু বলেছি এর বেশি কিছু বলতে পারবো না। তার মানে এই যে এর বেশি কিছু বলতে পারবো না, এর মধ্য দিয়েই আমরা স্পষ্ট যে আরো অনেক বেশি বিষয়ে আলোচনা হয়েছে। এবং জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। জামাত সাম্প্রতিক সময়ে রাজনীতিতে মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে। 21 মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন, তারপরে সরকারের মধ্যে যে তুমুল একটা উদ্বেগের বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো। তারপরে জামাতের পরামর্শ ছিল সর্বদলীয় বৈঠক আহ্বানের। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপি, তাদের নেতারাও বললেন যে শনিবার পর্যন্ত আমাদের সময় দিন, আপনি পদত্যাগ করবেন না, আমরা সব কিছু ম্যানেজ করে ফেলছি, সব দলের একাত্মতা সমর্থন আপনার প্রতি আসবে। আমরা দেখলাম যে সেই ধরনের একটি আয়োজন করা হলো সরকারের পক্ষ থেকে। এটা একটা প্রহসনের আলোচনা, আমি নিঃসন্দেহে বলবো। সরকার তার অবস্থানে আছে, শুধু রাজনৈতিক দলগুলো গিয়েছে আর আসছে, তাদের সেই পুরনো বক্তব্যগুলো দিয়ে আসছে। তো সরকার ফুরফুরে মেজাজ আছে, থাকতেই পারে। এখন কেউ প্রশ্ন তুলতে পারেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে যেই আলোচনার ক্যান্টনমেন্টে আয়োজন করা হলো, কাদেরকে ডাকা হয়েছে, সেই প্রশ্নের জবাবে সেনাপ্রধানের মুখ থেকে প্রথমে জামাতের নামটি বেরিয়েছিল, এবং সেখান থেকে অনেকে তাকে আক্রমণ করার চেষ্টা করলেন যে তিনি জামাতের লোক,
আবার কি হলো, তিনি নামাজ রোজা করেন, ধর্মকর্ম পালন করেন, এই জন্য তিনি মৌলবাদী। কি আশ্চর্য বিষয়! ধর্মকর্ম তো আমরাও পালন করি ব্যক্তিগত জীবনে, তাতে আমরা সবাই মৌলবাদী হয়ে যাব? সে যাক। এখন আবার দেশকে অস্থিতিশীল করতে, নৈরাজ্যের দিকে নিয়ে যেতে বিশেষ কোনো কোনো পক্ষের পেইড এজেন্ট হয়ে আটলান্টিকের ওপার থেকে কয়েকজন আছেন, তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। বিএনপি সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন। আবার সেই জামাতের সঙ্গে বৈঠক। বিষয়টা কি? এত সহজে সমীকরণ মেলালে হবে না। সেনাপ্রধান ইজ অন রাইট ট্র্যাক, আমি সবসময় বলে আসছি। আবার কেউ কেউ বলেন সেনাপ্রধান শেখ হাসিনা আত্মীয়, অর্থাৎ তিনি গাদ্দারি করছেন দেশের সঙ্গে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। সব কথা আসলে বিবেচনায় নিয়েই আমাদের রাজনীতির এই অবস্থা। বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান অবশ্যই তার ভূমিকা পালন করবেন। দেশের সাম্প্রতিক যে অবস্থা, তাতে সেনাবাহিনীকে এই বিষয়গুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, এটি অনেকেই বলছেন। এর আগে আমরা দেখেছি যে দেশটাকে কেউ কেউ নিজের বাপের মনে করেছেন, এখন এই অবস্থায় এসেও কেউ কেউ তাদের নিজেদের বাপের বলে মনে করছেন। দেশটা কারো বাপের নয়। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, বাধ্য হলাম এভাবে বলতে। মানে এই দেশটাকে নিয়ে যেভাবে ছিঁড়িভিড়ে খেলা হচ্ছে, অভিযোগ ছিল ভারত তার আধিপত্য কায়েম করছে, এখন কি হচ্ছে? এবং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে একটি গোষ্ঠী। কাদের কথা বলছি নিশ্চয় বুঝতে পারছেন, এর আগে আমি বিস্তারিত বলেছি এর আগে কন্টেন্টে। বন্দরে বিপ্লব ঘটানো হবে, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না, দিতে দেওয়া হবে না, এর পক্ষে অবস্থান নিয়েছে সেখানকার শ্রমিকরা। তাদের উপরে নাকি হামলা করা হবে। সচিবালয়ে যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে, তাদের উপর হামলা করা হবে, বিপ্লব করা হবে। বুঝে নিন কি অবস্থা। এবং বিপ্লব শব্দটা উচ্চারণ করতে করতে বিপ্লবের ধারই কমিয়ে ফেলা হয়েছে। মানুষ আর এইসব বিপ্লবের ধার ধারবে না, মানুষ বারবার প্রতারিত হচ্ছে। এখন গত কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে একটি নাটক আমরা দেখলাম, এর মধ্য দিয়ে সরকার বেশ একটা ফুসফুরে মেজাজে ফিরেছিল। জামাতের এই বৈঠকের পরে নিশ্চয়ই তারা অন্যভাবে কোনো ধরনের কোনো অঙ্ক কষার চেষ্টা করবে। তবে এটা বলি, তারা সহজে ছাড়বে না। মার্কিন ইন্ধন তো রয়েছে। এই অবস্থায় অন্তত আমি মনে করি, অনেকে বলতে পারেন যে চমক আসছে, এটা চমকের কিছু নেই। স্পষ্ট করে বলি, একটা উদাহরণ দিয়ে বলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জঘন্যতম রাজনৈতিক সরকারের চেয়ে আরো ভয়ঙ্কর একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিষয়টি এবং একই সঙ্গে সামরিক সরকারের বিষয়টিও। কিন্তু একটু খেয়াল করে দেখুন, এই ধ্যান ধারণার অনেক মানুষ এখন সামরিক সরকার চায়, যদিও আমি সেটিকে সমর্থন করছি না। আমি শুধু বলছি, দেশের এই অবস্থায় সেনাবাহিনীর অবশ্যই একটা বড় ভূমিকা রাখতে হবে। দেশকে লাইনচ্যুত অবস্থা থেকে উঠিয়ে একটা সঠিক ট্র্যাকে তুলে ধরার জন্য এর কোনো বিকল্প নেই। কি হতে যাচ্ছে নিশ্চয়ই আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধান জামাত বৈঠক আগামীর রাজনীতিতে কি হতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে গত শনিবার যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের নাটকটা চলছিল, সেই মুহূর্তে জামাত ইসলামের সাথে সেনাপ্রধানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমি ওই সময় পদত্যাগ নাটকের একাধিক ভিডিওতে এটি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ জামাতের, উৎকণ্ঠার কারণ জামাতের, কারণ জামাত সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি। পেছন থেকে যাবতীয় কলকাঠি নাড়ে জামাত। সেই জায়গা থেকে জামাত সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করেছে। জামাত দফায় দফায় বিএনপির সাথে বৈঠক করেছে, জামাত দফায় দফায় এনসিপির সাথে বৈঠক করেছে এবং
যারা প্রেরণক বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির, সেই তাদের সাথে সেনাবাহিনীর সাথেও জামাত বৈঠক করেছে। অর্থাৎ জামাত এমন কোনো জায়গায় যায়নি যা হয়নি, সব জায়গায় গিয়েছে, সব জায়গায় বৈঠক করেছে। আপনাদের দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোকে আমি বলবো জামাতের কাছে রাজনীতি শিখতে, জামাতের কৌশলের কাছে রাজনীতি শিখতে। জামাত সেনাবাহিনীকে কনভিন্স করেছে, বিএনপিকে কনভিন্স করেছে, এনসিপি তো তাদেরই কি বলবো, তাদেরই অংশ যদি বলেন হতে পারে। সেই জায়গা থেকে জামাত সেনাবাহিনীকে কনভিন্স করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনী কর্তৃক কি একটা সিগন্যাল দেয়নি? আপনি কি মনে করেন? সিগন্যাল ছাড়া, সেনাবাহিনীর সিগন্যাল ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছে? অসম্ভব। সেনাবাহিনীর সিগন্যাল ছাড়া এক মুহূর্ত ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবার কোনো এখতিয়ার নাই এবং থাকা সম্ভব না। 1 মিনিট না, 1 মিনিট আগে বলবে যে আপনি চলে যান, 1 মিনিট পরে ডক্টর ইউনূস চলে যাবে। সেই জায়গা থেকে সেনাবাহিনীতে থেকে অবশ্যই সিগন্যাল দেওয়া হয়েছে। গতকালকে সেনাবাহিনীর ব্রিফিংয়ে কি দেখলেন? সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মুখোমুখি ঘটনা নেই, মুখোমুখি হওয়ার ঘটনা নেই। সরকার এবং সেনাবাহিনী একসাথে কাজ করছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেনাবাহিনীর সরকার, সেনা সমর্থিত সরকার এবং জামাত সমর্থিত সরকার। সেই জায়গা থেকে জামাত বর্তমানে আছে, বর্তমানে দেশ শাসনে নেপথ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আগামীতে পাকাপোক্তভাবে জামাত আসবে যে এটি এক প্রকার নিশ্চিত। আমার বোঝা হয়ে গেছে, আমার ক্যালকুলেশন হয়ে গেছে। আমি 5 আগস্ট পরবর্তী সময়েই বলেছিলাম, আবারও বলছি, এর মধ্যে অনেক কথা বলেছি, কিন্তু একটা ক্যালকুলেশন কমপ্লিট যে জামাত দেশ জাহান্নামে যাক, দেশ যাই হোক না কেন, আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে সম্ভাব্য সময় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফোরাম থেকে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি নাগাদ নির্বাচনটা হবে। যেভাবেই হোক আগামীর ক্ষমতায় জামাত। আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ তো নেই। আওয়ামী লীগ আদৌ নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে সন্দেহ সংশয় আছে। বিএনপি নির্বাচন করতে পারবে, কিন্তু বিএনপি আসলে আগামীতে ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যেতে দেওয়া হবে না। জামাতের কৌশলের রাজনীতির কাছে বিএনপি একদম নস্যি। এই যে এত বড় একটা সিচুয়েশন ঘটে গেল, জামাত কিন্তু ম্যানেজ করে ফেলেছে এবং ম্যানেজ করে ফেলবার কারণে এই বর্তমান যে পরিস্থিতি, ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে গেল। হয়তো সামনে নানা রকম সমস্যা আসবে, যে আজকেও সচিবালয় উত্তাল, এখানে উত্তাল, সেখানে উত্তাল, মব হচ্ছে, এগুলো চলবেই, এগুলো চলতেই থাকবে। দেশের মানুষের খুব সহসা বাংলাদেশের মানুষ যে একটা শান্তির দেশে ঢুকে যাবে, এটি আপনি যদি ভাবেন, আপনি যদি স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখাতে আর পারবো না। অনেকে হয়তো বলবেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল ভোরে জাপান সফরে যাচ্ছেন, অনেকে ভিডিওতে বলবেন যে এটি তার লাস্ট সফর, তিনি চলে যাচ্ছেন, তিনি আর আসবেন না। সম্পূর্ণ ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরে আসবেন এবং তার এজেন্ডা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের সরকার প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সরকার প্রধান, বিএনপির নয়। এর মধ্যে আরেকটি কানাঘুষা আছে যে গত 12 মে যখন প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, 13 মে অসমর্থিত সূত্রের খবর যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপিরও একটি দল সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। যেটি হোক, বিএনপি সাক্ষাৎ করতে পারেন, জামাত তো সাক্ষাৎ করেছে, সেটি সেনা বাহিনীর প্রধানের সাথে, সেটি গণমাধ্যমে এসছে। অর্থাৎ জামাতের নিয়ন্ত্রণে দেশটা। যে আজকে জামাতের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনি আজকে খালাস পেয়ে গেছেন। বাংলাদেশে বা মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধ অপরাধ ঘটেনি। এটি আমার কথা না, এটি জামাতের কথা। জামাতের যে নেতাদের মতিউর রহমান নিজামী, আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ কিংবা গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি, যাদেরকে যুদ্ধাপরাধের দায়ে কাউকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, কাদের মোল্লা, তাদের আসলে বিচারটি সঠিক হয়নি। এটি জামাতের বয়ান।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ ঘটেনি, যার কারণে আজকে এটিএম আজহারুল ইসলাম এখন আমি বলছি যে এখন থেকে বাংলাদেশের মানুষকে এটি ভাবতে হবে, মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ ঘটেনি। যার দরুন জামাতের নেতাদের যে শাস্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো অন্যায়, এখন এটি মনে করতে হবে। কিংবা স্বাধীন বাংলাদেশে অনেক ঘটনা ঘটেনি, 21শে আগস্টের মতো গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে ঘটেনি, এগুলো কিচ্ছু হয়নি। আপনি সেই বাংলাদেশে ফিরে যান, আগামীর বাংলাদেশটা এমন হবে। আপনি জাতীয় সঙ্গীতের কথা বলেন, আপনি জাতীয় পতাকার কথা বলেন, আপনার জাতীয় সঙ্গীত থাকবে না, এটি মেনে নিতে হবে আপনার। আপনি যদি এই বাংলাদেশ মনে করেন যে এই বাংলাদেশে আপনি থাকবেন, এটি আপনার মেনে নিতে হবে। আপনি জাতীয় সঙ্গীতকে আঁকড়ে ধরে রাখতে পারবেন না, আপনি জাতীয় পতাকায় আঁকড়ে ধরে থাকতে পারবেন না, এমনকি মানচিত্র চেঞ্জ হয়ে যেতে পারে। জামাতিরা ভারত দখল করতে পারে, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করতে পারে। জামাত সেনাবাহিনী মিলে আমাদের এখন মনে হচ্ছে আমরা সেই বাংলাদেশে চলে গেছি। কথাগুলো আসলে দুঃখের, কথাগুলো আবেগের, কথাগুলো ইমোশনের। অনেকের হয়তো শুনতে ভালো লাগবে না। আজকে এই পরিস্থিতি হওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ, এই পরিস্থিতি হওয়ার জন্য দায়ী বিএনপি। বাংলাদেশের মানুষ এখন দীর্ঘদিন বর্তমানে জামাতি শাসনে, জামাতি পরোক্ষ শাসনে চলছেন, আগামী দিনটাও জামাতের শাসনে তৈরি হবার জন্য প্রস্তুতি নিন। যদি এই দেশে থাকতে চান, সেটিকেই মনে করতে হবে আইন, সেটিকেই মনে করতে হবে শাসন, সেটিকেই মনে করতে হবে দেশ, সেটিই হবে বাংলাদেশ। এই হচ্ছে আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।